নমস্কার দর্শক বৃন্দ, পাওয়ার প্লেটে আপনাদেরকে স্বাগতম। আমি ওয়াসবির হুসেন। লক্ষ্য নতুন বরাক, এটা হচ্ছে আজকের আলোচনার বিষয়। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন বরাক ভ্যালির ৩ নবনির্বাচিত জনপ্রিয় বিজেপি বিধায়ক ডক্টর রাজদীপ রায়, শিলচরের বিধায়ক, প্রাক্তন লোকসভা এমপি, কৌশিক রায়, লক্ষ্মীপুরের বিধায়ক, প্রাক্তন মন্ত্রী, আর ডক্টর মিলন দাস হাইলাকান্দির বিধায়ক। উনি এবার প্রথমবার অসম বিধানসভায় নির্বাচিত হয়েছে। আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। বরাক ভ্যালি ৩ ডিস্ট্রিক্ট আমরা সবাই জানি, কাছাড়, হাইলাকান্দি আর শ্রীভূমি। টোটাল পপুলেশনটা হলো বিটুইন 45 to 50 লাখ, 45 to 50 লক্ষ টোটাল জনসংখ্যা তিন ডিস্ট্রিক্ট মিলায়। তারপরে অসমের জনসংখ্যাটা হলো 3.5 crore, দ্যাট ইজ 35 মিলিয়ন। না আমরা লাস্ট সেন্সাস হয়েছিল 2011-এ, সেই জন্য আমরা এক্স্যাক্ট হিসাবটা বলতে পারবো না এখন। রাফলি আমরা পপুলেশন 50 লাখ বলে আমরা ধরবো এখন। নাও আমি যদি দুটো ইন্ডিকেটর আমরা যদি দেখি, একটা ইন্ডিকেটর হচ্ছে লিটারেসি রেট। অসমের লিটারেসি রেট অ্যাকর্ডিং টু দ্য 2011 সেন্সাস হলো 72%। তার কম্প্যারিজনে আমরা যদি বরাক ভ্যালির অ্যাভারেজ লিটারেসি রেটটা দেখি, ওটা হলো 77%। অসমের ওভারঅল লিটারেসি রেটটা হলো 72% 2011 সেন্সাস, বিকজ দ্যাট ওয়াজ দ্য লাস্ট সেন্সাস। অ্যান্ড বরাক ভ্যালির অ্যাভারেজ লিটারেসি রেটটা হলো 77%, অনেক বেশি। আনদিকে আমরা যদি আরেকটা ইন্ডিকেটর দেখি, এটা হচ্ছে মাল্টি ডাইমেনশনাল পভার্টি ইন্ডেক্স। এটা হচ্ছে এটা হচ্ছে নীতি আয়োগ এই ইন্ডেক্সটা বাইর করেছে। এটা হচ্ছে 2019 থেকে 2021 বছরের এটা হচ্ছে ফিগার। এটা নীতি আয়োগ দ্বারা 2023-তে এটা প্রগ্রেস রিভিউ এটা পাবলিশ হয়েছে। নাও এই ফিগারটা কিন্তু অসমে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সরকার আসার আগের ফিগার। মাল্টি ডাইমেনশনাল পভার্টি ইন্ডেক্স ফিগারটা হচ্ছে অসমের মাল্টি ডাইমেনশনাল পভার্টি ফিগারটা হচ্ছে 19.35%, আর বরাক ভ্যালির অ্যাভারেজ মাল্টি ডাইমেনশনাল পভার্টি ফিগারটা হচ্ছে 33.24। কাছাড় ডিস্ট্রিক্টের ফিগারটা 30.58, হাইলাকান্দি হচ্ছে 36.22, আর শ্রীভূমির এই ফিগারটা হচ্ছে 32.93, অ্যাভারেজ 33.24। না, আমি দর্শকদের জন্য একটা বলে দিই, হোয়াট ইজ মাল্টি ডাইমেনশনাল পভার্টি ইন্ডেক্স। এই মাল্টি ডাইমেনশনাল পভার্টি ইন্ডেক্সটা কি? আমরা যদি বলি এই লোকজন মাল্টি ডাইমেনশনালি পোর, এভাবে যদি আমরা বলি, হোয়াট ডাজ ইট মিন? ইট মিনস দ্যাট এই লোকজন শুধু ইনকামেই নয়, বাট 3 other dimensions, that is শিক্ষা, education and standard of living, that is poor. They are also poor not just in income but in health, education and standard of living. আমার প্রশ্নটা আমি একজন আপনাদেরকে করব। প্রশ্নটা হচ্ছে, যে জায়গায় একটা রিজন, 3 ডিস্ট্রিক্ট মিলায় একটা রিজন বরাক ভ্যালি, এই জায়গাটাতে টোটাল লিটারেসি রেট ইজ হায়ার দ্যান দ্য স্টেট অ্যাভারেজ, হুইচ ইজ 77%। আনদিকে পভার্টিটা অনেক বেশি, অলমোস্ট ডাবল দ্যান দ্য স্টেট পভার্টি ফিগার। না, এই ফিগারটা কেন হয়েছে? আমি ডক্টর রাজদীপ রায় থেকে শুরু করব। আমি কনসিডার করতে হবে, অসম সরকার, ডক্টর হিমন্ত বিশ্ব সরকার 2021 সনে প্রথমবারও সরকারে এসেছিল মে মাসে, অ্যান্ড তারপরে কিন্তু বরাক ভ্যালিতে অনেক ফোকাস দিয়েছে। অ্যান্ড 11 ডিসেম্বর 2024-এ বরাক ভ্যালি ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টটা ক্রিয়েট করেছিল। আমাদের সঙ্গে বসে আসে উনি মাননীয় মন্ত্রী ছিলেন কৌশিক রায়, অ্যালং উইথ হিজ আদার ডিপার্টমেন্টস, হি ওয়াজ অলসো লুকিং ইনটু দিস। এখন অনেক ফোকাস দিয়েছে, কিন্তু এই ফিগারটা আমি ওই দিকে আমরা কথা বলবো। বাট ফার্স্ট এই ব্যাপারটা কেন, হাই লিটারেসি অ্যান্ড মিসম্যাচটা কেন? নমস্কার দর্শকবৃন্দদেরকে, ওয়াসবির সাহেবকেও নমস্কার। 2-3টা জিনিস বরাকের ঐতিহাসিক জায়গা থেকে যদি আমরা দেখি, তো বরাক উপত্যকা একটা ঘেটো কমিউনিটি হিসাবে একটা
কলোনি হিসাবে আসামের ছিল। কারণ হচ্ছে প্রাইমারিলি কারণ দুটো, একটা হচ্ছে পলিটিক্যাল কারণ, কিন্তু তার থেকেও বেশি একটা যেটা বড় কারণ ছিল এটা হচ্ছে জিওগ্রাফি। ব্রহ্মপুত্র উপত্যকার সঙ্গে বরাক উপত্যকার মধ্যে যে জায়গাটা আছে সেটা হচ্ছে একটা, একদিকে আছে হচ্ছে খাসি জয়ন্তিয়া হিলস আর একদিকে আছে হচ্ছে নর্থ কাচার হিলস। তো এই পাহাড় পর্বত পেরিয়ে এই অঞ্চলে এসে প্রথমে তো একটা সময় ছিল যে আসাম সরকারের সরকারি চাকরিয়ানরা 60-এর দশক 50-এর দশকে বরাক উপত্যকায় যেতই না। এখন যাওয়া আরম্ভ হয়েছে এবং ভারতীয় জনতা পার্টির সরকার 2016 এবং বিশেষ করে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সরকার 2021-এ আসার পরে এই ফিগার্সগুলো আপনি যেটা বলেছেন মাল্টি ডাইমেনশনাল পভার্টি ইন্ডেক্সে আমরা সর্বভারতীয় স্তরে প্রায় 25 কোটি জনসাধারণকে আমরা মাল্টি ডাইমেনশনাল পভার্টির ঊর্ধ্বে উঠিয়ে আনতে সক্ষম হয়েছি বিকজ অফ দ্য পলিসিস অফ নরেন্দ্র মোদীজি অ্যান্ড এই জায়গায় ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সময়কালের যদি ইন্ডেক্সগুলো দেখি, আমি 2-4টা আরও ইন্ডেক্স আমি বলতে চাই। শুধু এডুকেশন আর হেলথ ইন্ডিসেস ছাড়াও যেটা হেলথের মধ্যে আরও আছে মাইক্রো, যেটা হচ্ছে ম্যাটারনাল মর্টালিটি রেট আর ইনফ্যান্ট মর্টালিটি রেট, এবং ওটাও একটু বেশি, কিন্তু ওটাও অনেক বেশি ছিল। এবং আপনার জানলে ভালো লাগবে যে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা হেলথ মিনিস্টার হওয়ার পরে এবং মুখ্যমন্ত্রী হওয়ার পরে আমি মুখ্যমন্ত্রী মহোদয়ের সঙ্গে এই দুটো বিষয়ে খুব ভালো করে অনেকবার কথা বলেছি এবং আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি যে হেলথের ইন্ডেক্সে বরাক উপত্যকার এই 3 জেলা আপনি যেটা বলেছেন তার ইমপ্রুভমেন্ট হচ্ছে। বরাক উপত্যকায় অনেক স্কুল কলেজ আছে, কিন্তু আমাদের এইখানে সুযোগ সুবিধা, চাকরির সুযোগ সুবিধা না থাকার কারণে এই অঞ্চলের ছেলেমেয়েরা চট করে বাইরে চলে যায়, গুয়াহাটি চলে আসে, কলকাতা চলে আসে, দিল্লি বোম্বেতে চলে আসে, যার জন্য বিশেষ করে হাইলাকান্দির মেনশন করা দরকার। হাইলাকান্দিটা কি হয়েছে, এসপিরেশনাল ডিস্ট্রিক্ট ঘোষণা করতে বাধ্য হয়েছে বিকজ অফ লো ইন্ডাইসিস ইন হেলথ, লো ইন্ডাইসিস ইন এডুকেশন অ্যান্ড মাল্টিডাইমেনশনাল পভার্টিতে পুরো মানে উত্তর পূর্ব ভারতের যে কয়েকটা ডিস্ট্রিক্ট খুব ভালো অবস্থায় ছিল না আজকের থেকে 5-7 বছর আগে, তার মধ্যে একটা ডিস্ট্রিক্ট ছিল হাইলাকান্দি। এবং হাইলাকান্দিকে আমাদের সরকার স্পেশালি আইডেন্টিফাই করে এইগুলো ইন্ডাইসেসকে আস্তে আস্তে যে মিসম্যাচ যেটা ছিল এই মিসম্যাচটাকে কিভাবে কম করা যায় এটার দিকে আমাদের সরকার নজর দিচ্ছে। ঠিক আছে, আমি আবার আসবো। লেট মি হ্যাভ দ্য ফার্স্ট রাউন্ড অফ কমেন্টস ফ্রম মাই এস্টিমড প্যানেলিস্ট। আমি কৌশিক রায় আপনার কাছে এসেছি। আপনার হিসাবে আপনি রাফলি অ্যাবাউট 1.5 বছর কাল আপনি আপনার অন্য দায়িত্বর উপরে আপনি বরাক ভ্যালি ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের মন্ত্রী ছিলেন 15 মাস আপনি মন্ত্রী ছিলেন। প্রশ্নটা হলো আপনি কিভাবে দেখছেন, আই মিন বরাক ভ্যালি ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টটা হোয়াট ওয়াজ দ্য কম্পালশন অফ ক্রিয়েটিং দ্য বরাক ভ্যালি ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট? এটাই একটাই উত্তর। আমাকে যদি আপনি একটা জিজ্ঞাসা করে যে ওইখানে ডেভেলপমেন্টটা এটা ছিল না, there was extreme urgency to develop the region, সেই জন্য অসম সরকার এই ডিপার্টমেন্টটা গঠন করার বাধ্য হলো। তারপরে ফোকাসটা কি এখন? দেখুন, প্রথম কথা হলো যে এত বছর পরে 1947 থেকে 2000 আমাদের 24 পর্যন্ত প্রথম কোনো ব্যক্তি ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা যে চিন্তা করেছে যে বরাক ভ্যালি ডেভেলপমেন্ট হওয়ার প্রয়োজন এবং এটাকে যদি ফোকাস করতে হয় একটা আলাদা ডিপার্টমেন্ট আমাদের করা প্রয়োজন। যেমন বড় এলাকার জন্য ডিপার্টমেন্ট একটা আছে, আমরা জানি যে হিলস এলাকার জন্য একটা ডিপার্টমেন্ট আছে। ঠিক সেই চিন্তা করে মাননীয় মুখ্যমন্ত্রী এই ডিপার্টমেন্ট একটা ক্রিয়েট করেছিলেন এবং সৌভাগ্যবশত এই ডিপার্টমেন্টের দায়িত্ব আমি মন্ত্রী হিসাবে দায়িত্ব আমি পেয়েছিলাম। এবং এই ডিপার্টমেন্টের মেইন কাজ ছিল যে স্টেট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্টের বরাক ভ্যালিতে যে কাজগুলো হচ্ছে সেই কাজগুলোকে স্পিড আপ করা, সেই কাজগুলোকে মনিটর করা। এবং যখন এই ডিপার্টমেন্ট ক্রিয়েট হয় সঙ্গে সঙ্গে এটাই ছিল যে প্রত্যেক ডিপার্টমেন্টের সঙ্গে যোগাযোগ করে মনিটরিং করে কাজগুলো আমরা করতে পারি এবং এই ডিপার্টমেন্ট বরাক ভ্যালি এবং দিসপুরের মধ্যে একটা ব্রিজের যাতে কাজ করে। এবং সেই হিসাবে আমরা খুব কম সময় আমরা পেয়েছি, 15 মাসে আমরা চেষ্টা করেছি। এবং এর চেয়ে বড় সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট যেটা হলো যে আমাদের 2016 সালে ভারতীয় জনতা পার্টির সরকার যখন আসে তখন সরকারের ঘোষণা ছিল যে আমরা একটা মিনি সেক্রেটারিয়েট বরাক ভ্যালিতে, বরাক ভ্যালিতে আমরা করব। আর সৌভাগ্যক্রমে মুখ্যমন্ত্রী হওয়ার পর ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এটাকে স্পিড আপ করার চেষ্টা করেন। আর আপনাদেরকে আমি বলছি যে মার্চ 2026-এ আমরা এই বরাক ভ্যালি সেক্রেটারিয়েট যেটা সেটার আমরা কাজ আরম্ভ হয়েছে।
এখানে এই এটা গত মার্চ গত মার্চ Okay. এবং প্রথমে এটা নাম ছিল মিনি সেক্রেটারিয়েট মিনি সচিবালয় নাম ছিল, কিন্তু এটা নাম পরিবর্তন করে আসাম সচিবালয় বরাক ভ্যালি বরাক উপত্যকা শিলচর এটা নামকরণ এখন করা নামটা হয়েছে হলো অসম সচিবালয় বরাক ভ্যালি। বরাক ভ্যালি। আচ্ছা। এবং এটা একটা রূপরেখা তৈরি করা হয়েছে কারা বসবেন কিভাবে হবে, এবং বরাক ভ্যালি ডিপার্টমেন্ট যেটা সেই ডিপার্টমেন্টের মাধ্যমে সেই ডিপার্টমেন্টও সেখানে শিফট হয়েছে, সেখানে সেই কাজগুলি আরম্ভ হয়েছে। ওকে, আমি ডিটেলসে আমি ডিটেলসে আলোচনা করব এটা। আমি ডক্টর মিলন দাস, আপনি স্টুডেন্ট পলিটিক্সে ছিলেন, তারপরে আপনি এখন বিধায়ক হাইলাকান্দি। প্রথমবারের ভাবে আপনি অসম বিধানসভায় আপনি নির্বাচিত হয়ে এসেছে। ইউ আর এ ইয়াং পলিটিশিয়ান ফ্রম বারাক ভ্যালি। নাও দিস ইজ দ্য ফার্স্ট টাইম, এবার ফার্স্ট টাইম আপনি বিধানসভাতে আপনি আসবেন, ঢুকবেন, তারপরে আপনি আপনার কনস্টিটুয়েন্সির জন্য আপনি ডেফিনেটলি আমরা বলতেই পারি কি আপনি কথা বলবেন, ইস্যুগুলো আপনি রেজ করবেন। নাও হোয়াট আর সাম অফ দ্য ইস্যুজ আপনার মনে এখন কি আছে? হোয়াট আর সাম অফ দ্য ইস্যুজ, লেট আস সে হাইলাকান্দি, হোয়াট আর সাম অফ দ্য ইস্যুজ? যদি ইন পার্টিকুলার আমরা হাইলাকান্দিকে কনসিডার করে এখানে কথা বলি, তাহলে যেরকম রাজদীপ দা অল্প কিছুক্ষণ পূর্বে মেনশন করেছেন যে আমাদের ডিস্ট্রিক্টে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে ডেভেলপমেন্টের দিক থেকে, অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্টের আওতায় রাখা হয়েছে। সেই দিক দিয়ে দেখলে হেলথ, এডুকেশন অ্যান্ড রোড ইনফ্রাস্ট্রাকচার, এই তিনটা ক্ষেত্রেই আমরা অনেকটা পিছিয়ে আছি। তো সেই জন্য এই তিনটা যদি হেলথ মানে স্বাস্থ্যসেবা দেখি, শিক্ষা দেখি এবং যাতায়াতের ব্যবস্থা দেখি, আমাদের সরকার আসার পর অনেকটা উন্নয়ন হয়েছে, এই সবটা ক্ষেত্রেই কাজ হয়েছে। এবং আপনি জানেন যে এই বছর মাননীয় মুখ্যমন্ত্রী নির্বাচন চলাকালীন সময়ে এই তিনটা জিনিসকে প্রাথমিকতা দিয়েই নির্বাচন চলাকালীন সময় ঘোষণাও দিয়েছিলেন যে হাইলাকান্দির জন্য স্বাস্থ্য ব্যবস্থা ঠিক করার জন্য একটা মেডিকেল কলেজের ঘোষণা হয়েছে, শিক্ষা ব্যবস্থা ঠিক করার জন্য হাইলাকান্দিকে একটা নতুন করে বিশ্ববিদ্যালয় স্থাপন হবে, এবং তার সাথে সাথে শুধু একটা স্বাস্থ্য এবং শিক্ষা থেকে আরও একটু এগিয়ে গিয়ে টেকনোলজিতেও যাতে হাইলাকান্দি স্থানীয়ভাবে এগিয়ে যায়, এবং হাইলাকান্দিকে টেকনোলজিভাবে এগিয়ে নেওয়ার জন্য এখানে ইঞ্জিনিয়ারিং কলেজের স্থাপনের কথা মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন। একটা ক্যান্সার হসপিটালের ঘোষণাও করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী। তো আপনি বুঝবেন যে মাননীয় মুখ্যমন্ত্রীর ঘোষণার মধ্যেই বোঝা যায় যে মাননীয় মুখ্যমন্ত্রী এই জিনিসগুলোকে বুঝতে পেরেছেন যে হাইলাকান্দি এই বিষয়গুলোর উপর কাজ করা প্রয়োজন। সেই জন্য উনি ওনার হাইলাকান্দি নিয়ে যে চিন্তাধারা এই জিনিসগুলোকে প্রাথমিকতা দিয়েছেন। আপনি বলেছেন মুখ্যমন্ত্রী এই উদ্যোগগুলো নিয়েছেন হাতে। আমাদের হাতে বারাক ভ্যালি ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের কি কি ফোকাস এরিয়া আছে এটা আমি বলবো, আমার গ্রাফিক্সেও এটা আছে। না আপনি জনতা কি চায়, লোক কি চায়, বিকজ পিপলস অ্যাসপিরেশনটা কি আপনার হিসাব? আপনি তো ক্যাম্পেইন করেছে এই ইলেকশনটা, আপনি জিতেছেন, ইউ ওয়ান উইথ মোর দেন 50,000 মার্জিন। আপনি জনতার পালসটা আপনি জানেন, তো হোয়াট ডাজ দ্য পিপল অ্যাকচুয়ালি ওয়ান্ট? মানে একদম স্ট্রেট ফরওয়ার্ড যদি বলি আমি, হাইলাকান্দির মানুষের আজকের দিনে এই নির্বাচনে প্রচারের সময় আমি যেটা বুঝতে পেরেছি, প্রথম সব থেকে বেশি আকাঙ্ক্ষা ছিল যে এখানে একজন বিজেপির বিধায়ক জয়ী হওয়া দরকার। কারণ এর আগে এখানে বারবার কংগ্রেস থেকে জয়ী হয়েছেন, এজিপি থেকে জয়ী হয়েছে, বা এআইডিএফ দলেরও বিধায়করা ছিলেন, যার জন্য উন্নয়নটা সমস্ত আসামে যেভাবে উন্নয়ন হয়েছিল সেই উন্নয়নের যাত্রা যেটা আমাদের এখানে যেমন এক প্রকার থেমে গিয়েছিল, সেজন্য মানুষের যে মনে আকাঙ্ক্ষা ছিল যে এইখানে যদি বিজেপির একজন বিধায়ক হয় তাহলে বাকি জেলার সাথে আমাদের জেলারও উন্নয়নটা এগিয়ে যাবে। তো মানুষের প্রথম আশা তো এটাই ছিল। এবারে মানুষ যেটা আশা করছে, প্রথম আশা যেহেতু আমি যুবক হিসাবেই আমাকে ধরা হয়, যুব বিধায়কই বলা হয়, তো সেই জন্য যে এখানে আমরা যাকে দায়িত্ব দিই সে খুব স্পিডে যেগুলো স্থানীয় সমস্যা রয়েছে, বিশেষ করে আগেও আমি বললাম যেগুলো স্বাস্থ্য, শিক্ষা এবং সড়ক উন্নয়ন, এগুলোর উপর কাজের বিশেষ মানুষের একটা প্রত্যাশা রয়েছে। ডক্টর রাজদীপ রায়, এই যে বারাক ভ্যালি ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টটা ওনার ফোকাস এরিয়াটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, হেলথ কেয়ার, এডুকেশন, কানেক্টিভিটি আর পাবলিক সার্ভিসেস। এই পাঁচটা হচ্ছে এই বারাক ভ্যালি ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের ফোকাস এরিয়া। 2025-26-এ 100 কোটি টাকা আন্ডার ক্যাপিটাল এক্সপেন্ডিচার অ্যালট করা হয়েছিল, আর 5 কোটি টাকা আন্ডার রেভিনিউ এক্সপেন্ডিচার। এখানে প্রায়োরিটি নাম্বার 1, কৌশিক রায় বাবু এখানে আছেন, উনি ভালো করে জানবে। প্রায়োরিটি এরিয়া ফোকাস অ্যামাউন্ট 88.40 crore has already been approved.
ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার যেভাবে মিলন দাস বলেছেন, এমআরআই ফ্যাসিলিটিস ইন ডিস্ট্রিক্ট হসপিটালস, কমিউনিটি হল, স্পোর্টস ইনফ্রাস্ট্রাকচার, হেলথ ফ্যাসিলিটিস অ্যান্ড পিলগ্রিমেজ অ্যামিনিটিস। অ্যান্ড সেকেন্ড প্রায়োরিটির আছে 111 কোটি 0.60 crore under consideration for projects like cancer care infrastructure, district hospitals, auditoriums, and our Barak Bhavan, Kolkata আর নয় দিল্লিতে বারাক ভবন স্থাপন করার এটা হচ্ছে ফোকাস। মাই কোয়েশ্চেন ইজ, হোয়াট অ্যাবাউট এমপ্লয়মেন্ট অপরচুনিটিস? এটা হচ্ছে যুবকদের ক্রিটিক্যাল ইস্যু। বারাক ভবন বানাবে কলকাতা দিল্লিতে, ভালো ভালো কথা। ক্যান্সার কেয়ার হসপিটাল বানাবে, ভেরি গুড। অডিটোরিয়াম বানাবে, স্পোর্টস ফ্যাসিলিটিস, ওকে। এটা কিছু ডিবেটেবল ইস্যু নয়, এটা ভালো, এভরিবডি উইল সাপোর্ট দিস। বাট হোয়াট অ্যাবাউট লাইভলিহুড অপশনস? লিটারেসি রেটটা অনেক বেশি। আমি আপনার প্রথম প্রশ্নতে একটা ছিল যে 77% লিটারেসি রেট পুরো বরাক উপত্যকাতে, তার মধ্যেও কাছাড়ে একটু বেশি, তারপরে শ্রীভূমি, তারপরে হাইলাকান্দি, এবং এটা আসাম থেকে প্রায় 5-6% বেশি। এবং লাইভলিহুডের জন্য এই যে এতগুলো প্রায় 50টার উপরে কলেজ বরাক উপত্যকাতে আছে, একটা সেন্ট্রাল ইউনিভার্সিটি, একটা স্টেট ইউনিভার্সিটি, অনেক বড় বড় কলেজগুলো আছে যেগুলো 100 বছরের উপরে কলেজগুলো হয়ে গেছে। ছেলেরা পড়াশোনা করছে, কিন্তু যেহেতু চাকরি পাচ্ছে না, কিংবা চাকরি হচ্ছে তো প্রাইভেট সেক্টরে হচ্ছে, আমি একটু আগে বলেছি ওরা বাইরে চলে যাচ্ছে। এবং সবথেকে বড় যে কনসার্ন যেটা, তারা পরিবারকে ছেড়ে যাচ্ছে, বুড়ো বুড়ি মা বাবাকে বাড়িতে রেখে যাচ্ছে। স্বাস্থ্য পরিষেবা নিয়ে তারা কনসার্ন, যেহেতু আমি ডাক্তার কাছে ফোন আসে যে অমুক পড়ে গেছেন, অমুকের এই হয়েছে, হার্ট অ্যাটাক হয়েছে, আমাদের আসতে হবে। তো একটা হচ্ছে লাইভলিহুড, আর সঙ্গে সঙ্গে সার্ভিসেস, যেটা আপনি বলেছেন যে কৌশিকবাবুর এই ডিপার্টমেন্টের একটা ফোকাস এরিয়া ছিল হচ্ছে যে আমরা কি পরিষেবা দিতে পারি। একটা মানুষ রিটায়ারমেন্টের পরে যখন থাকার চিন্তা করবে যে আমি এই শহরে থাকবো, মেনে নিলাম শিলচর শহরে থাকবো, শিলচর শহরে আমি স্বাস্থ্য কেন্দ্র পাবো, ভালো টার্সিয়ারি লেভেল কেয়ার পাবো, হার্ট অ্যাটাক হলে, ব্রেইনে স্ট্রোক হলে আমি ট্রিটমেন্ট পাবো, আমার ছেলেমেয়েরা পড়াশোনার জন্য। গ্রামে কি হবে? সব জায়গাতেই প্রাইমারি কেয়ার, সেকেন্ডারি লেভেল হেলথ কেয়ার এন্ড টার্সিয়ারি লেভেল, এটার একটা বেজ লাইন আছে। এবং আমি মনে করি আসামের ইতিহাসে, আমি আবারও বলছি, আই এম কেয়ারফুলি আর্টিকুলেটিং মাই ওয়ার্ডস, আসামের ইতিহাসে শুধু নয়, আজকের দিনে পুরো ভারতবর্ষে যদি আমি দেখি, তাহলে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার মতন কোনো হেলথ মিনিস্টার পারফর্ম করেননি ওভার দ্য লাস্ট 10 years কনসিস্টেন্টলি। এবং তার জন্য পুরো আসামের স্বাস্থ্য পরিষেবা চেঞ্জ হয়েছে, সঙ্গে সঙ্গে বরাক উপত্যকারও স্বাস্থ্য পরিষেবা চেঞ্জ হয়েছে। আপনার প্রশ্নের লাস্ট যে পার্টটা, আমরা যখন সব ভার্টিক্যালসগুলোকে স্টার্ট করব কাজ করা, হেলথ সেক্টর, এডুকেশন সেক্টর, ইনফ্রাস্ট্রাকচার, রাস্তাঘাট, আরও সঙ্গে সঙ্গে হাইওয়েজ, ন্যাশনাল হাইওয়েজ, স্টেট হাইওয়েজ, আপনি দেখবেন সব জায়গায় দের উইল বি অপরচুনিটিস ফর জব টু বি ক্রিয়েটেড ফর আওয়ার পিপুল, যাদের হিউম্যান রিসোর্স আছে, যাদের এডুকেশন আছে, যাদের স্কিল সেট আছে। ওকে, কৌশিক বাবু, আপনি 5 বছর বিধায়ক ছিলেন, আপনি মন্ত্রী ছিলেন। প্রশ্নটা হলো কিভাবে এমপ্লয়মেন্ট, জব ক্রিয়েশন ওইখানে করতে পারি? নাও এগুলো যে ইনফ্রাস্ট্রাকচার, দিস উইল হ্যাভ লিমিটেড জবস। নাও ফর এ 50 লাখ পপুলেশন, আজকের ভারতের যদি আপনি ডেমোগ্রাফিক্সটা আপনি দেখেন, 65% অফ দ্য পপুলেশন অফ ইন্ডিয়া হচ্ছে ইউথ আপ টু দ্য এজ অফ 35%। এটাকে আমরা বলি এটা ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, এটা ভারতকে অনেক আগে নিয়ে যাবে। Now, same is the case with Barak Valley because it's a part of India. Same indicators, same indicators. 65% of the population is at the age group of 35. 35 বছরের population. Now, উনার তো aspiration হবে jobs. Now, lot of people don't want to go out. There is no point in going outside Barak Valley and doing the job of a security guard somewhere. Yeah, absolutely. এটা তো কোনো solution নয়। তো হোয়াট ইজ ইউর সলিউশন? আপনার মনে কি আছে? ফরগেট অ্যাবাউট দ্য গভর্নমেন্ট স্কিমস, আপনার মনে কি আছে একজন পাবলিক রিপ্রেজেন্টেটিভ হিসাবে? দেখুন, বরাক উপত্যকার মানুষের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল যে কমিউনিকেশন, যোগাযোগ ব্যবস্থা। যোগাযোগ যদি ভালো থাকে তো বরাক উপত্যকায় ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হতে পারে। আজকের দিনে আমরা এটা বলতে পারি যে এখানে একটা সময় ছিল যে কাগজ, হিন্দুস্তান পেপার কর্পোরেশনে একটা পেপার মিল সেখানে ছিল, সেটা অনেক দিন থেকে বন্ধ হয়ে পড়ে আছে। সেটাকে এখন
সরকারেরও নতুন পরিকল্পনা, আপনারা জানেন যে অ্যাডভান্টেজ আসাম 2.0 যেভাবে করা হয়েছে, হ্যাঁ। যেভাবে 5 লাখ ক্রোর্সের ইনভেস্টমেন্টের একটা আমরা ভবিষ্যৎ এখানে দেখতে পাচ্ছি, যেটা থেকে অনেকগুলো কাজ ইতিমধ্যে ইমপ্লিমেন্টেশনও শুরু হয়েছে, এক্সিকিউশন শুরু হয়েছে। বরাক উপত্যকায় এগুলো হচ্ছে না হওয়ার সবচেয়ে বড় কারণ হলো যে যোগাযোগ ব্যবস্থা খুব বেশি খারাপ ছিল। কিন্তু আজকের দিনে স্টেট গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট যেভাবে স্টেপ নিয়েছে, আজকে ফোর লেনিংগুলো আরম্ভ হয়েছে, শিলচর শিলং শিলচর express শিলং highway। হাই ফার্স্ট শিলচর মানে নর্থ ইস্টের হাই স্পিড এক্সপ্রেসওয়ে, যেটা এটা শিলচর গুয়াহাটির মধ্যে যেটা হচ্ছে, আমি মনে করি এগুলাকে যদি আমরা করে নিতে পারি এবং যেভাবে কাজ চলছে 28-এর মধ্যে এই কাজগুলো সম্পূর্ণ আমরা করতে, এই কাজগুলো আমরা যদি করে নিতে পারি, যোগাযোগ ব্যবস্থা যদি আমরা উন্নত করে নিতে পারি, বরাক ভ্যালিতে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের দিকে আমরা এগিয়ে নিতে হবে। উইদাউট ইন্ডাস্ট্রিয়ালাইজেশন সরকারি ক্ষেত্রে এত বেশি স্কোপ নেই যে আপনার সরকার চাকরি দেবে। যদিও 1 লক্ষ চাকরি দেওয়ার কথা বলে 1,60,000 চাকরি দেওয়া হয়েছে, বরাক উপত্যকার অনেক ছেলে মেয়ে পেয়েছে, কিন্তু সরকারি চাকরি এনাফ না। এই জন্য ইন্ডাস্ট্রিয়ালাইজেশন যদি হয়, শিল্প যদি যায়, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ইজ এ মাস্ট, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ওটা ফোকাস হইতেই লাগবে। এবং বরাক উপত্যকা আপনারা জানেন একটা গেটওয়ে অফ মিজোরাম, ত্রিপুরা অ্যান্ড মণিপুর। হ্যাঁ। এই জন্য একটা সম্ভাবনাময় জায়গা, যেখানে আমি মনে করি যোগাযোগ ব্যবস্থা উন্নত হলে আমরা ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের দিকে এগিয়ে নিয়ে আনএমপ্লয়মেন্টের যে সমস্যাটাকে সমাধান করতে পারি। ডক্টর মিলন দাসের কাছে আসছি আমি। ডক্টর মিলন দাস, এই সেম প্রশ্নটা আপনাকে করছি। হোয়াট গভর্নমেন্টের যেগুলো স্কিমস, ফাইন, ভালো স্কিম নিয়েছে, এখানে এটা ডিবেটেবল ইস্যু নয়। উই হ্যাভ সিন ইন দ্য লাস্ট 5 ইয়ার্স স্পেশালি যেভাবে অসমের ডেভেলপমেন্ট হয়েছে, ওইটা আসাম মডেল হিসাবে ওইটা গণ্য করা হয়েছে অ্যাক্রস দ্য কান্ট্রি, ঠিক আছে। বাট হোয়াট অ্যাবাউট দ্য ইউথ, অ্যাসপিরেশনস অফ দ্য ইউথ? আপনি কিভাবে কি করতে হবে? কেউ, আমি এই প্রশ্নটা এভাবে করলাম যে এগ্রিকালচার অ্যান্ড টি গার্ডেন্স, দিজ আর দ্য টু নন ইন্ডাস্ট্রিয়াল অ্যাভিনিউজ ইন বারাক ভ্যালি, বাট ওইখানে ক্রপিং এরিয়াটা অনেক কম। এগুলো চ্যালেঞ্জেস বরাক ভ্যালিতে কিন্তু আছে। আছে, কিন্তু আজকের প্রজন্ম শুধু যে সরকারি চাকরি পাবে আর সরকারি চাকরি করবে সেটাতে বিশ্বাস করে না। আজকের প্রজন্ম বিশ্বাস করে যে সরকার আমাকে যদি কিছু একটা সুযোগ করে দেয় তাহলে, বা সাহায্য করে দেয়, সেটা আর্থিক সাহায্য হতে পারে, আমি নিজের মতো করে কিছু একটা করব। মানে আজকের প্রজন্ম, আগের একটা প্রজন্ম ছিল যখন সবাই সরকারি চাকরির পিছনেই ভাগতো। আজকের প্রজন্ম এইরকম পরিস্থিতিতে নেই। আমাদের সরকারের তরফ থেকে যেমন মুখ্যমন্ত্রী আত্মনির্ভর লোনের আমি যদি উদাহরণই দিই, আসামের উদাহরণ দিই, তাহলে সরকার আর্থিক যোগান দিচ্ছে যুবকদেরকে, যুবতীদেরকে, এবং তারা নিজের মতো করে ইনোভেটিভ বিজনেস স্টার্ট করছে, ইনোভেটিভ স্টার্ট করছে তারা। তো এটা একটা দিক আছে যেখান থেকে সরকার সাহায্য করছে, এবং যুবকরা, যার প্রেক্ষিতে আপনি কথা বলছেন, যুবকরা এগিয়ে যাচ্ছে। ইন পার্টিকুলার তো আমার বরাক ভ্যালি যদি আমরা বলি, আজকের দিনে যে কথাটা কৌশিকদা বললেন, যে যদি আমরা রোড কমিউনিকেশন আমাদের ঠিকঠাক হয়, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন স্টার্ট হয়, তাহলে বরাকের যে বেকারত্ব রয়েছে সেই বেকারত্ব কমে যাবে, এবং আমরা অনেক যুবক যুবতী যারা আজকের দিনে বেঙ্গালুরু বা অন্যান্য রাজ্যে যাচ্ছে, তাদেরকে আমরা এই জায়গাগুলিতে, ইন্ডাস্ট্রিগুলোতে অ্যাবজর্ব করতে পারবো। যেমন আমি উদাহরণ দিই, আজকের দিন নতুন করে যে বরাক ভ্যালিতে এয়ারপোর্ট তৈরি হচ্ছে, এখানে অনেক যুবক যুবতী আমরা অ্যাবজর্ব করতে পারবো। আমাদের কাটিগড়া বিধানসভায় একটা সিমেন্ট ফ্যাক্টরি স্থাপন হয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে সেটা উদ্বোধন হয়েছে। সেখানেও আমরা অনেককে অ্যাবজর্ব করে নিতে পারছি বা চলছে সেই প্রক্রিয়া। তার বাইরে আমি বিশ্বাস করি যে বরাক ভ্যালিতে লোকাল যে র ম্যাটেরিয়াল অ্যাভেলেবল রয়েছে, সেই লোকাল র ম্যাটেরিয়াল এর উপর ডিপেন্ড করে, খুব বড় মাপের না হলেও মাঝারি মাপের আরও কয়েকটা ইন্ডাস্ট্রি আমাদের তৈরি করা প্রয়োজন রয়েছে। আর যদি আমরা তৈরি করতে পারি, তাহলে বরাক ভ্যালিতে সেই ক্যাপাসিটি বা পোটেনশিয়াল রয়েছে যুবক যুবতীদের মধ্যে, যে তারা নিজের মতো করে নিজের রোজগারটা করতে পারবে। আচ্ছা, ডক্টর রাজদীপ রয়, এই বরাক ভ্যালি ডিপার্টমেন্টের ফোকাসে এটাও আমি দেখছি কি এইমসের একটা স্যাটেলাইট সেন্টার শিলচরের করা, এটা একটা প্ল্যান আছে। তারপরে একটা গ্রিনফিল্ড এয়ারপোর্টের ডুলু গ্রিনফিল্ড এয়ারপোর্ট, শিলচরে এয়ারপোর্ট আছে, তারপরে কাছাড়ে আর একটা এয়ারপোর্ট। কিভাবে এটা ফিজিবল হবে? আমি আপনাকে বোঝাচ্ছি। প্রথমে ডলু এয়ারপোর্ট নিয়ে কথা বলি আমরা। হ্যাঁ। ডলু প্রেজেন্ট যে এয়ারপোর্ট যেটা আছে, কুম্ভীরগ্রাম এয়ারপোর্ট 1942-43 বানানো এয়ারপোর্ট,
যখন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হয়েছিল এবং আইএনএ যখন বার্মা হয়ে মণিপুর হয়ে ভারতবর্ষতে ব্রিটিশ ইন্ডিয়াকে অ্যাটাক করেছিল, তখন ব্রিটিশরা রিয়েলাইজ করলো যে আইএনএকে অ্যাটাক করতে হবে বলে ওই জায়গাগুলোর জন্য একটা লঞ্চিং প্যাড লাগে, তো কুম্ভীরগ্রামে এয়ারপোর্ট করেছে। এই এয়ারপোর্টটা তৎকালীন সময়ে ব্রিটিশের ডিফেন্স মিনিস্ট্রির আন্ডারে ছিল, এখনও এটা ভারতবর্ষের ডিফেন্সের আন্ডারে আছে, যার জন্য এইখানে সিভিলিয়ানদের এয়ারক্রাফট চলাফেরাতে একটু রেস্ট্রিকশন আছে। যেরকম রাত্রেবেলা প্লেন টেক অফ আর ল্যান্ডিংয়ের কোনো ফেসিলিটি থাকা সত্ত্বেও সেটার পারমিশন নেই। এবং এটার রানওয়ের একটা উইডথ আছে, যে হোয়াইট বডি এয়ারক্রাফট আছে সেই হোয়াইট বডির এয়ারক্রাফটগুলো ল্যান্ড করতে পারে না, একটা লেংথ অফ দ্য রানওয়ের মধ্যে একটা রেস্ট্রিকশন আছে, কারণ ইট ইজ অলসো লাইক এ টেবিল টপ রানওয়ে, বেশি ক্রস করে গেলে নিচে পড়ে যাবে, এরকম একটা পরিস্থিতি। আমি যখন সংসদ ছিলাম, আমরা তখন তৎকালীন এভিয়েশন মিনিস্টার ছিলেন হরদীপ সিং পুরী, এবং পরবর্তীকালে জ্যোতিরাদিত্য সিন্ধিয়াজির সঙ্গে বারবার দেখা সাক্ষাৎ করে একটা গ্রিনফিল্ড এয়ারপোর্ট প্রজেক্টের জন্য আমরা কথা বলে স্যাংশন করিয়ে, মিনিস্ট্রির ফাইন্যান্স স্যাংশন থেকে, পিএমওর কাছ থেকে স্যাংশন করার থেকে, জমি অধিগ্রহণ করা থেকে, এবং ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা যখন মুখ্যমন্ত্রী ছিলেন 2022-তে আমরা এটার জমি অধিগ্রহণ করা হয়। এবং জমি অধিগ্রহণের পরে আমরা দেখতে পাই মানে রানওয়েটাকে বড় করার জন্য আরেকবার জমি অধিগ্রহণ করে এখন এমন একটা পরিস্থিতিতে আছে যাতে আমরা একটা নতুন এয়ারপোর্ট বানাতে পারবো। আগে ডিফেন্সের কাছে ছিল, এখন এটা সিভিলিয়ান এয়ারপোর্ট হলে শিলচর থেকে রাত্রেবেলা প্লেন চলাচল দিল্লি, কলকাতা, বোম্বে, গুয়াহাটি, জোরহাট, ডিব্রুগড়, তো কানেক্টিভিটিটা অনেক আরেকটা যেটা স্ট্র্যাটেজিক জিনিস হবে, আজকে বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো নেই, কিন্তু সিলেট ঢাকার সঙ্গে গুয়াহাটি থেকে কম ফ্লাইং টাইমে আমরা সিলেট ঢাকা পৌঁছাতে পারবো। গুয়াহাটি টু ব্যাংকক যেটা ফ্লাইট আছে সেটার থেকে হাফ অ্যান আওয়ার টু 45 মিনিটস লেস ফুয়েল, লেস প্রাইস টিকেটে আমরা শিলচর থেকে থাইল্যান্ড এন্ড এন্টায়ার সাউথ ইস্ট এশিয়ান রিজনটাকে কৌশিক বাবু একটু আগে বলেছেন যে গুয়াহাটি ইজ দ্য গেটওয়ে অফ নর্থ ইস্ট ইন্ডিয়া, but sometimes people fail to realize that Silchar is the gateway to the southern part of the northeast of India. এই আপনার এই কথাটাকে আমি একটা প্রশ্ন, এটা আলাদা প্রশ্ন, ডেভেলপমেন্টের প্রশ্ন না, দিস ইজ এ ভেরি ক্রিটিক্যাল পার্ট। প্লিজ নাও ব্রহ্মপুত্র আর বারাক, আমরা যখন অসমের কথা বলি আমরা অল দ্য টাইম উই টক অ্যাবাউট ব্রহ্মপুত্র ভ্যালি, বারাক, ব্রহ্মপুত্র বারাক, বারাক ব্রহ্মপুত্র, এটা হচ্ছে আমাদের এটা পার্ট অফ আওয়ার ল্যাঙ্গুয়েজ। নাও হিস্ট্রি আমরা জানি, there was some problems earlier, আমরা তো হিস্ট্রিতে থাকবো না, we have to think about the present and the future, look forward. Now এই যে ডেভেলপমেন্টগুলো হচ্ছে, বারাক ভ্যালি ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট অসম সরকার করেছে, now how is it going to further strengthen the cord of harmony between the Barak Valley and the Brahmaputra Valley? আপনি স্টুডেন্ট পলিটিক্সে ছিলেন, you know the student politics in Assam, নর্থ ইস্টে স্টুডেন্ট পলিটিক্সের একটা আলাদা আমি বলবো কি এটা স্ট্যাটাস আছে। স্টুডেন্ট পলিটিক্স হ্যাভ লেড টু মেনি থিংস ইন আসাম, আপনি জানেন। সো হাউ ডু ইউ থিঙ্ক দ্যাট দিস টু ভ্যালিজ ক্যান স্ট্রেংথেন দ্য বন্ড অ্যান্ড টেক আসাম ফরওয়ার্ড একসঙ্গে মিলিয়া? আপনি যে কথাটা বললেন, এটা একটা গ্যাপ ছিল আগে, ব্রহ্মপুত্র উপত্যকা এবং বরাক উপত্যকায় গ্যাপটা ছিল, এবং সেই গ্যাপটা শুধু যে বাসার আধারে ছিল এরকম নয়, উন্নয়নের আধারেও ছিল। কিন্তু উন্নয়নটাকে একটা পাশে রেখে বাসার আধারের যে পার্থক্য, ওই পার্থক্যটাকে নিয়েই কিন্তু একটা ডিফারেন্স তৈরি করা হয়েছিল, এবং এটা নিয়ে বেশ রাজনীতিও চলতো, যেটা আপনি রেফারেন্স দিলেন। কিন্তু আজকের দিনে যেভাবে ডেভেলপমেন্ট হচ্ছে, ব্রহ্মপুত্র উপত্যকায় যেভাবে উন্নয়ন হচ্ছে, বরাক উপত্যকায় সমপরিমাণে উন্নয়ন হচ্ছে, এবং এই যে ডিফারেন্স, উন্নয়নের যে পার্থক্য বা সমপরিমাণে উন্নয়ন হচ্ছে, এটা আজকের দিনে অনুভবে আসছে মানুষের, এবং সবাই এটা দেখতে পাচ্ছে। সেই জন্য আজকের দিনে বাসার পার্থক্য, যেটা আগে বরাক এবং ব্রহ্মপুত্রকে একটু আলাদা করে রাখতো, এটা থেকে মানুষ এগিয়ে গিয়ে আজকের দিনে যেটা কথা বলে যে না, গুয়াহাটিতে ফ্লাইওভার হচ্ছে, কেন আমাদের শিলচরে কেন ফ্লাইওভার হবে না? হ্যাঁ হ্যাঁ, ও যেটা বলছি আমি, মানুষ আজকের দিনে এই চর্চা করে। আজকের দিনে এই চর্চা নেই না, ভাষা নিয়ে যে বিষয়টা, এই চর্চা নেই, আছে কিন্তু সেই পরিমাণে নেই। তো এবং বিশেষ করে মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে বরাককে গুরুত্ব দিচ্ছেন, বরাকে বারবার ওনার ভিজিটে যাওয়া, বারবার বরাকের উন্নয়ন নিয়ে কথা বলা, এবং ক্যাবিনেট ডিপার্টমেন্ট গঠন করা, এবং প্রায় কয়েকটা ক্যাবিনেটের কমন ইন্টারভেলে দেখা যায় বরাক ভ্যালি নিয়ে একটা না একটা ঘোষণা থেকেই যায় মাননীয় মুখ্যমন্ত্রী। যে এই যে মাননীয় মুখ্যমন্ত্রী যে বরাকের প্রতি যে চিন্তাধারা, বরাককে এগিয়ে নিয়ে যাওয়া,
এটা কিন্তু সাধারণ মানুষকে অনেক আকর্ষিত করেছে এবং সাধারণ মানুষের মনে একটা আত্মবিশ্বাস এনেছে যে না, আজকের দিনে আমরা ভাষার পার্থক্য বা অন্যান্য যেগুলো আমাদের পার্থক্য ছিল এগুলো থেকে বেরিয়ে এসে যেভাবে আসামের অন্যান্য জেলাতে উন্নয়ন হচ্ছে, এই উন্নয়নের সাথে আমাদেরকে এগোতে লাগবে, তাদের সাথে কানেক্ট হতে হবে। তো এই উন্নয়ন কিন্তু এই উন্নয়ন ব্রহ্মপুত্র এবং বরাক উপত্যকার পার্থক্যটাকে অনেকটা কমিয়ে দিয়েছে এবং এটাতে ওয়ান অ্যান্ড অনলি মাননীয় মুখ্যমন্ত্রীর ভূমিকা অনেকটাই বেশি, এই জন্য আমরা অনেক কৃতজ্ঞ ওনার প্রতি। রাইট, কৌশিক বাবু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তর পূর্বে 70 to 80 times already এসেছে in the last 12 years. In the last 12 years. সেইভাবে if you look comparatively, মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা কিন্তু গত 5 বছরে বরাক ভ্যালিতে আমার কিন্তু হিসাব নেই কতবার, আপনারা হয়তো জানবেন, আই ডোন্ট নো, 40-50 বারের কাছে তো হবে 5 বছরে। এটা কি, হোয়াট ইজ দ্য মিনিং অফ দিস? যেমন আপনি যে প্রশ্নটা আগে করেছিলেন যে বরাক এবং ব্রহ্মপুত্রের মধ্যে যে ডিফারেন্স, এটা কংগ্রেসের একটা বরাক ব্রহ্মপুত্রের মধ্যে মানসিক দূরত্ব একটা তৈরি করা হয়েছিল। এবং আপনি দেখেছেন যে আগে মুখ্যমন্ত্রী যারা ছিলেন আগের সরকারের, এই মুখ্যমন্ত্রীরা যখন নির্বাচন আসতো সেখানে যেতেন, কিছু ঘোষণা করে আসতেন, তারপরে সেগুলো ইমপ্লিমেন্ট হতো না। আজকের দিনে আমরা বলতে পারি যে 2021 সালের 10 মে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন। 40 বারের বেশি এই বিগত 5 বছরে উনি বরাক উপত্যকাতে গেছেন। একজন মুখ্যমন্ত্রী, এমন কোনো বিধানসভা নেই, আগের মুখ্যমন্ত্রীরা যদি কোন 5 বছর একবার দুবার গেছেন, ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারে গেছেন। মুখ্যমন্ত্রী এমন কোনো বিধানসভা নেই বরাক উপত্যকায় যেখানে 3বার 4বার করে মিনিমাম এক বিধানসভাতে যাননি। মানুষের সঙ্গে যে সম্পর্ক, মানুষের যে ওনার যে বক্তব্য, যে কাজের জন্য এবং ওনার যে প্রতিশ্রুতি, এই প্রতিশ্রুতিকে কিভাবে এক্সিকিউট করা যায় প্রত্যেকটা কাজ করেছে। আমি আপনাকে একটা কথা বলতে চাই যে শিলচর মেডিকেল কলেজ, বরাক উপত্যকার আসামে যে 3টা মেডিকেল কলেজ, তার মধ্যে একটা মেডিকেল কলেজ শিলচর মেডিকেল কলেজ। এই শিলচর মেডিকেল কলেজ 69-এ সম্ভবত 68-এ আরম্ভ হয়েছিল। 2018-এ আমরা এটার 50 ইয়ার্স কমপ্লিট করেছি। কিন্তু প্রথম কোনো ব্যক্তি যিনি চিন্তা করেছেন যে 45 লক্ষ মানুষ বরাক উপত্যকা এখানে আছেন, সেখানে সেকেন্ড মেডিকেল কলেজ করার প্রয়োজন আছে, যেটা শ্রীভূমিতে আরম্ভ হয়েছে। থার্ড মেডিকেল কলেজ হাইলাকান্দিতে করা হবে, এবারও নির্বাচনে উনি বলেছেন এবং সেটা জমি খোঁজারও জন্য বলেছেন। আজকের দিনে আপনি একটু আগে বলেছেন যে এইমসের স্যাটেলাইট সেন্টার একটা শিলচর আমাদের পাথারকান্দি বিধানসভাতে হবে। ভারতীয় জনতা পার্টির যে সংকল্পপত্র সেটাতে ঘোষণা লেখা হয়েছে। নতুন এয়ারপোর্টের চিন্তাধারা, আজকের দিনে এখানে যে ইনফ্রাস্ট্রাকচার, রাস্তাঘাটের ইনফ্রাস্ট্রাকচার, নতুন ইঞ্জিনিয়ারিং কলেজ হাইলাকান্দিতে করা, শিলচর মেডিকেল কলেজকে সুপার স্পেশালিটি হাসপাতাল বানানো, এই যে প্রত্যেকগুলো কাজ হয়েছে সেটা মানুষ আগে ভাবতে পারেনি। যখন আমরা বাইরে যেতাম অনেকে বলতেন যে আজকে এখানে এক্সপ্রেসওয়ে হয়েছে, 4 লেনিং রাস্তা, বরাক উপত্যকার মানুষ বাইরে এসে 4 লেনিং রাস্তা দেখতেন। আজকের দিনে বরাক উপত্যকা শিলচর রিয়েলিটি 25,000 কোটি টাকার সিঙ্গেল প্রজেক্ট এক্সপ্রেসওয়ে, এটা মানুষ বাস্তব রূপ আজকে দেখছেন। এই জন্য মানুষের বিশ্বাস হয়েছে যে আমাদের এখানে এই রিজনে ডেভেলপমেন্ট হতে পারে। এই ডেভেলপমেন্ট হতে হলে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের মাধ্যমে, ভারতীয় জনতা পার্টি সরকারের মাধ্যমে এটা সম্ভব আছে। ডক্টর রাজদীপ রায়, কৌশিকবাবু বলেছেন কি বরাক ব্রহ্মপুত্রর মধ্যে একটা কনফিউশন ক্রিয়েট করা কংগ্রেসের এতদিনে একটা ষড়যন্ত্র ছিল। না, মাই কোয়েশ্চেন ইজ, এখন যারা বিরোধী আছে, there are 13 seats in Barak Valley. BJP has won total of 9 seats. Now you have got 4 opposition. উনাদের রোলটা কি হবে, আপনি উনাকে কি বলতে চাই? উনাদেরকে এই 4 জন বিধায়ককে আপনি কি বলতে চাই? দাদা, আপনি একটা ইন্টারেস্টিং কোশ্চেন জিজ্ঞেস করেছেন, কংগ্রেস কি করবে আমি যদি অ্যাডভাইস দেওয়া আরম্ভ করি। না, আপনি অ্যাডভাইস না, উনাকে কি আপনি বলবেন? দেখেন, হোয়াট ডু ইউ ওয়ান্ট ফ্রম দেম? আমরা এক্সপেক্ট করব, মানে জোকস অ্যাসাইড, আমরা এক্সপেক্ট করব যে বিরোধীর যে রোলটা আছে, বিরোধীর রোলটা ওরা ভালো করে করুক। এবং আমার তো মনে হয় যে ভারতীয় জনতা পার্টি প্রমিস থেকে এত বেশি ডেলিভার করছে
যে ক্রিটিসিজমের জায়গা আজকের দিনে একদম কম হয়ে গেছে। যদি ভারতীয় জনতা পার্টির কোনো কাজ কিংবা কিছু বিরুদ্ধে তাদের কথা থাকে, সেটাকে ক্রিটিসাইজ না করে কনস্ট্রাকটিভভাবে সেটাকে আমাদের যদি ওরা লুপ হোলস ধরিয়ে দেয়, তাহলে আমি হয়তো ব্যক্তিগতভাবে তাদেরকে সাধুবাদ দিতে পারবো। কিন্তু আমি আপনার এই প্রশ্নের মাধ্যম দিয়ে আজকে বলে দিতে চাই, দেখেন আমরা ভারতীয় জনতা পার্টি যারা করেছি বরাক উপত্যকায়, বলতে তো কোনো দ্বিধা নেই, 1991 ইংরাজিতে 2 জন এমপি আর 9 জন এমএলএর মাধ্যমে পুরো উত্তর পূর্ব ভারতে ভারতীয় জনতা পার্টির ঝান্ডা যদি কোথাও গাড়া হয়েছে তাহলে বরাক উপত্যকার মাটিতে হয়েছে। আজকে সেই পরিস্থিতি ফিরে এসেছে প্রায় 35 বছর পরে, 2 জন এমপি আর 9 জন এমএলএ আউট অফ 13 এমএলএস হ্যাঁ, আবার ভারতীয় জনতা পার্টির এসেছে। ভারতীয় জনতা পার্টির বরাক উপত্যকার 50 লক্ষ মানুষ অফুরন্ত ভালোবাসা আমাদেরকে দিয়েছেন, আমাদের নেতা, আমাদের নীতি আর নিয়তের আধারে দিয়েছেন। আমার যে সঙ্গে 2 জন কো প্যানেলিস্ট, আমার 2 ভাই কৌশিক রায় আর ডক্টর মিলন দাস, তাদের কথার মধ্যেও এই কথাটা চলে এসছে যে বরাক উপত্যকা একসময় কংগ্রেসের ফলস নীতির জন্য আসামের ক্ষতি হয়েছে এবং বরাক উপত্যকার ডেভেলপমেন্ট হয়নি। আমি আরেকটা কথা আপনার চ্যানেলে আজকে বলতে চাই যে কংগ্রেসের ফলস নীতির জন্য হয়তো আসামেরও ডেভেলপমেন্ট হয়নি, কারণ দিল্লিতে বসে যারা উত্তর পূর্ব ভারতের পলিসি বানিয়েছে, আমাদের নেতা মোদিজি বলেছেন যে উত্তর পূর্বর জন্য নীতি আর মানে যদি কাজ করতে হয় তাহলে দিল্লিতে বসে, দিল্লির পাওয়ার করিডোরে বসে হবে না, ইউ উইল হ্যাভ টু গো এন্ড ভিজিট। আপনি একটু আগে বলেছেন মোদিজি 70 বার এসেছেন প্রায় উত্তর পূর্ব ভারতে, ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা প্রায় 40 বার বিগত 5 বছরে বরাক উপত্যকায় গেছেন। আমি আরেকটা কথা স্মরণ করিয়ে দিতে চাই যে ডাটা আমি পিএমও থেকে পেয়েছি যে 10 বছরে ইউনিয়ন কাউন্সিল অফ মিনিস্টার মেড মোর দেন 400 ভিজিটস টু উত্তর পূর্ব ভারত। আজকে কাউন্সিল অফ মিনিস্টার, প্রাইম মিনিস্টারকে বাদও যদি আমরা দেই তাহলে অনেক 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 ক্যাবিনেটের মন্ত্রী উত্তর পূর্ব ভারতে এসেছে। না না, ডক্টর মিলন দাস, ঠিক আছে, বরাক ভ্যালিতে 4 জন অপোজিশন এমএলএ আছে, আপনি কি চাইবেন কি as far as Barak Valley development is concerned, they should work together? কি ডেভেলপমেন্টে তো পলিটিক্স না হলেও হয়, there should not be any politics as far as development. আপনি কি এক্সপেক্ট করেন ওনাকে বলবেন কি as far as development of Barak Valley is concerned, they should work together, all the 13 MLAs should work together? এটা আপনি চাইবেন? নিশ্চিত রূপে এটা আমাদের পার্টিরও যে একদম জন্মলগ্ন থেকেই এই নীতি আছে যে উন্নয়নের ক্ষেত্রে আমরা ইরেসপেক্টিভ অফ পার্টি, উন্নয়ন এবং রাষ্ট্রের নীতি যখন আসে ইরেসপেক্টিভ অফ পার্টি আমরা সবাই একসাথে মিলেই কাজ করতে হয়। সেজন্য আমি নিশ্চিতরূপে আশাবাদী এবং আমি দেখেছি এবার যেমন আমার হাইলাকান্দি জেলাতেও আরও একজন কংগ্রেস থেকে যুব বিধায়কই বিজয়ী হয়েছেন। আমরা তো চাইব ওনারা যদি উন্নয়নের ক্ষেত্রে আমাদের সাথে হাত মিলান আর বরাকভ্যালি অ্যাজ এ টিম যদি আমরা কাজ করি, যখন বরাকভ্যালির কথা আসবে যে 13 জন বিধায়কই একসাথে বরাকভ্যালির উন্নয়নের জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে কিছু প্রস্তাব রেখেছেন, সেক্ষেত্রে কংগ্রেসে যদি আমাদের সাথে আসে ওয়েলকাম, এবং আমরা চাইবো তারা আসুক, নিশ্চিতরূপে আমরা চাইবো তারা আসুক, কারণ এটা একটা পজিটিভ পলিটিক্স এবং এই পজিটিভ পলিটিক্স হওয়া প্রয়োজন। ডক্টর রাজদীপ রয়, যদি তারা বিজেপিতে জয়েন করতে চায়, দেখেন বিজেপিতে যদি জয়েন করতে চায় অবভিয়াসলি সেন্ট্রাল লিডারশিপ সেটা করবে, চিন্তা করবেন, স্টেটের লিডারশিপ আছে তারা চিন্তা করবেন। তবে হ্যাঁ, ডেভেলপমেন্টের নীতিতে আমি তাদেরকে আপনি অনেক ডিপ্লোম্যাটিক্যালি কথাটা বলছেন, আমি শুনছি কি আপনি অলরেডি কথা শুরু করে দিয়েছেন। না, আমি এরকম কোনো কথা কারোর সঙ্গে শুরু করিনি। সব ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভের সঙ্গে আমার সম্পর্ক ভালো আছে, কিন্তু অ্যান্টি ডিফেকশন লতে পড়ার চান্স আছে তাদের, সেটা তারা দেখবে। আমার দল অলরেডি যে পজিশনে আছে তাদেরকে দরকার হবে না যদিও, কিন্তু ডেভেলপমেন্টের ইস্যুতে কিংবা ধরুন কোনো একটা ইস্যুতে আমরা কোনো বিল আনলাম আজকে অ্যাসেম্বলিতে, সেই বিলে যদি তারা আমাদেরকে সাহায্য সহযোগিতা করতে চায়, সেই সাহায্য সহযোগিতা আমরা সাদরে নেব এবং তাদেরকে আমরা ধন্যবাদ এবং সাধুবাদও দেব যে আপনারা এই বিল এনেছেন। ধরুন আমরা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন যে আজকে আমাদের ইউনিফর্ম সিভিল কোড সম্বন্ধে কথাবার্তা হচ্ছে, এবং যদি আজকে ইউনিফর্ম সিভিল কোড যদি আজকে আসাম অ্যাসেম্বলিতে প্রদান করা হয়, আমাদের মুখ্যমন্ত্রী যদি এটাকে নিয়ে আসেন, তাহলে আমি আশা করব কংগ্রেসের বিধায়ক আমাদের সঙ্গে আসুক। শুধু বরাক উপত্যকার কংগ্রেস কেন, বাকিরাও আসেন, আমাদের সঙ্গে আসেন, ইউনিফর্ম সিভিল কোডকে সাপোর্ট করেন এবং আসামকে একটা মডেল স্টেট হিসাবে পুরো ভারতবর্ষতে আপনারা তুলে ধরেন যে আসামে ইউনিফর্ম সিভিল কোড এসেছে, আমরা ভারতবর্ষেও করব। ডক্টর কৌশিক রায়,
আপনি যখন বারাক ভ্যালি ডেভেলপমেন্টের মন্ত্রী ছিলেন, ইউনো হোয়াট আর সাম অফ দ্য ডিমান্ডস ফ্রম দ্য পিপল? আপনি কী রকমের ডিমান্ড জনতা থেকে লোকের থেকে আপনি পেয়েছিলেন দ্যাট টাইম? দেখুন, অনেকগুলা রকমের সমস্যা নিয়ে মানুষের একটা, এই ডিপার্টমেন্ট হওয়ার পরে মানুষের একটা আস্থা ছিল যে এই ডিপার্টমেন্টের মাধ্যমে আমরা কাজগুলো আমরা করতে পারবো। এবং ছোট বড় প্রত্যেকটা যে সমস্যা, বিশেষ করে যোগাযোগ ব্যবস্থা, শিলচর শহরের মধ্যে পানীয় আমাদের জমা জলের সমস্যা, আপনি জানেন যে আরবান ফ্লাডিং আজকে ভারতবর্ষের প্রত্যেক জায়গাতে একটা বড় সমস্যা। এই সমস্যাগুলো সঙ্গে সঙ্গে ট্রিটমেন্টের যে ব্যবস্থা, আজকে আমরা আরেকটা, আপনি একটু আগে বলেছেন যে আরেকটা বিষয় আমরা চিন্তা করেছি বরাক ভ্যালি ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট থেকে, যেটা অলরেডি টেন্ডার প্রসেসে আছে, যে সরকারি ক্ষেত্রে বরাক উপত্যকায় যদি এমআরআই মেশিন আছে, সেটা হলো শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে। শ্রীভূমি জেলা, হাইলাকান্দি জেলাতে কোনো সেরকম ব্যবস্থা নেই, সেখানে যদি এমআরআই করাতে হয় শিলচর আসতে হয়। এই জন্য মুখ্যমন্ত্রী মহাশয় সেটা একটা নির্দেশ আমাদেরকে দিয়েছিলেন এবং উনি উদ্যোগ নিয়েছিলেন যে প্রত্যেক ডিস্ট্রিক্টের সিভিল হসপিটালে যাতে আমরা করতে পারি। তখন শিলচর সেই শ্রীভূমি হাইলাকান্দির মানুষকেও এখানে আসতে হবে না, এবং সঙ্গে সঙ্গে শিলচর মেডিকেল কলেজে যে আছে সেটার উপরে যে প্রেশার, সেই প্রেশারটা কমবে। সঙ্গে সঙ্গে আমরা আরেকটা জিনিস যেটা মানুষের দাবি, যে আমরা অনেক লোক আছেন যারা ট্রিটমেন্টের জন্য কলকাতা, দিল্লি বা চেন্নাই ইত্যাদি জায়গাতে যান, এবং তাদের সুবিধার কথা চিন্তা করে এই বরাক ভবন বানানোর যে পরিকল্পনা, সেই পরিকল্পনাটা নেওয়া হয়েছিল, যাতে আমরা সেই জায়গাতে আমরা নতুন ভবন আমরা তৈরি করি, যাতে মানুষ সেখানে গিয়ে যে সেই ট্রিটমেন্টের ব্যবস্থাগুলো করতে পারে। এটা একটা আমাদের মানুষের কাছে যে হাসপাতালের চিকিৎসা এবং সেটা যে সার্ভিস পাওয়া, সেটাও একটা মানুষের প্রতিনিয়ত একটা যোগাযোগ করতেন যে আমাদের এই সার্ভিসগুলো আমাদেরকে কিভাবে পেতে হবে। আজকের দিনে আমরা বলতে পারি যে বরাক ভ্যালি ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের মাধ্যমে আপনার আগের প্রশ্নটা একটু আমি টাচ করতে চাই, যে যখন আমরা বার কয়েক 3 জেলার বিধায়ক, 3 জেলার যারা আয়ুক্তরা ছিলেন, জেলা আয়ুক্ত, তাদের সঙ্গে প্রত্যেকটা ডিপার্টমেন্ট, স্টেট সেন্ট্রালের ডিপার্টমেন্টকে নিয়ে 6 ঘন্টা 7 ঘন্টা আমরা প্রত্যেক ডিপার্টমেন্টে রিভিউ করতাম। প্রায় 4 বার আমরা এরকম করেছিলাম 15 মাসের মধ্যে। কিন্তু আমরা একটা জিনিস দেখেছি যে বিরোধী বিধায়ক যারা ছিলেন, গতবার 9 জন বিরোধী দলের বিধায়ক বরাক উপত্যকায় ছিলেন, তাদের কাছ থেকে যেভাবে রেসপন্স আসা দরকার, সেই রেসপন্সটা কিন্তু ছিল না। এবার আমারও একটা আহ্বান থাকবে যে নতুন যারা বিধায়ক হয়েছেন, কংগ্রেসের সেই বিরোধিতা করার মানসিকতার যে ট্রেডিশন, সেখান থেকে সরে এসে তারা যাতে একটা উন্নত বরাক বানানোর, একটা উন্নত বিকশিত বরাক বানানোর যে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় যে প্রয়াস, সেই প্রয়াসে যাতে তারা সামিল হয়। আমার সময় এখন একটু কম, ইন্ডিভিজুয়াল কনস্টিটিউয়েন্সি ওয়াইজ প্রশ্নটা করব এখন। আমি ডক্টর রাজদীপ রয় থেকে শুরু করব। ঠিক আছে, আপনি শিলচরের বিধায়ক এখন, সংকল্পপত্র বিজেপির যে আছে আমরা জানি, অ্যাসাইড ফ্রম দ্যাট, তার উপরে আপনি শিলচরের জন্য, শিলচর সমষ্টির জন্য, আপনার সমষ্টির জন্য আপনার মনে এখন কি আছে? হোয়াট ইজ দ্য বিগেস্ট চ্যালেঞ্জ? আপনি কি করবেন? ড্রিঙ্কিং ওয়াটার ইজ এ হিউজ ইস্যু, internal roads in the city is an issue, waterlogging is an issue, flash flooding is an issue. আপনি কিভাবে এগিয়ে যাবেন? দেখেন, এটাতে সিম্পল ইস্যুসগুলো আছে। 1 নম্বর হচ্ছে গভর্নমেন্টের প্ল্যান আছে, সেন্ট্রাল গভর্নমেন্টের ফান্ড এসছে, স্টেট গভর্নমেন্ট তার থেকে আরও উপরে প্ল্যানিং করছে, ফান্ড আছে, এবং তাকে এক্সিকিউশন করানোর দায়িত্ব আমার। আমি এই কিছুদিনের মধ্যে রাজনীতিক আমার যে এক্সপিরিয়েন্স হয়েছে, তাতে আমি দেখেছি সরকার অনেক টাকা দেয়, সরকার অনেক সুন্দর করে প্ল্যান করে, কিন্তু তার এক্সিকিউশনের মধ্যে যারা আছে, যে লাইন এজেন্সিস আছে কিংবা কন্ট্রাক্টর এবং তার নিচে যারা আছেন, তারা এটাকে এক্সিকিউট করতে পারে। ধরুন, ড্রেন বানানোর জন্য টাকা আসছে, পয়সা এসছে, ড্রেন বানানো হয়েছে, তাতে গ্রেডিয়েন্ট কার্ড ঠিক করে মেজার করেনি। গ্রেডিয়েন্ট ঠিক না করে মেজার করার কারণে কি হলো, ড্রেনটা তো ড্রেনের জায়গায় আছে, পয়সা খরচ হয়েছে, ড্রেনটা ইট হ্যাজ বিকাম মোর অফ এ নালা নর্দমার মতন, এটাকে জল একুমুলেট করে থাকে, এটা ড্রেনেজটা হয় না। আরেকটা কথা যেটা চ্যালেঞ্জ যেটা আসে আমাদের এইখানে শিলচর শহরে, বিশেষ করে মাই কনস্টিটিউয়েন্সিতে,
যেটা রাস্তাঘাটের ইস্যু আছে সেটা রাস্তাঘাটের আমার মনে হয় না ভারতীয় জনতা পার্টির সরকার আসার পরে, বিশেষ করে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা যখন পিডব্লিউডি মিনিস্টার এন্ড চিফ মিনিস্টার, আমাদের এই অঞ্চলে অফুরন্ত কাজ হয়েছে। শুধু আমার কনস্টিটিউয়েন্সি নয়, প্রত্যেকটা 13টা কনস্টিটিউয়েন্সিতে অফুরন্ত কাজ হয়েছে। সেই কাজগুলোর এক্সিকিউশনের দিকে আমাদের নজর রাখতে হবে। শিলচরে একটা ফ্লাইওভার করা দরকার, এটা অলরেডি সেটার ভূমি পূজন প্রধানমন্ত্রী করেছেন। আমার দৃষ্টি থাকবে এটাকে তাড়াতাড়ি ত্বরান্বিত করে কাজটাকে শেষ করে। আচ্ছা, যারা ট্রাফিকের যে সমস্যা, জমা জলের যে সমস্যা আছে সেই সমস্যা, এবং সঙ্গে সঙ্গে আমার মনে হয় এমপ্লয়মেন্ট ইস্যুটা নিয়েও আমার একটু Brainstorm করতে হবে। ব্রেইনস্টর্ম করে যাতে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এবং বাইরের মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোকে কিভাবে শিলচরে আনা যায় সেটার দিকে আমার একটা স্পেশাল ড্রাইভ দিতে হবে। ওকে, ডক্টর মিলন দাস, হাইলাকান্দি ইজ এন অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্ট। আপনি প্রথম ফার্স্ট টাইম বিধায়ক হিসাবে আপনার মনে কি আছে? আমাদের জেলাটাকে যদি দেখুন তাহলে এটা একটা রুরাল ডিস্ট্রিক্ট, খুব বড় শহর নেই। আমাদের একটা শহর হাইলাকান্দি শহর, বড় মাপের শহর বলতে গেলে ওইটাই। এটাতে 16টা ওয়ার্ড রয়েছে, আর ছোট্ট আরও একটা শহর আমাদের রয়েছে লালা শহর। তো এই দুইটা শহরে যে সমস্যা রয়েছে, জমা জলের সমস্যা এবং পানীয় জলের সমস্যা, এগুলোর উপর প্রাথমিকভাবে কাজ করতে হবে এবং এই কাজগুলো শুরু হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ মর্মে হাইলাকান্দি শহরের পানীয় জলের সমস্যার সমাধানের জন্য বিশাল প্রকল্পের কাজ শুরু হয়েছে। লালাতে কাজ শুরু করার জন্য সেই প্রক্রিয়া শুরু হয়েছে, কাজ শুরু হয়নি। জমা জলের উপর কাজ করতে হবে। জমা জলকে ভালো করে শহর থেকে বের করার জন্য অনেকগুলো আউটলেট বন্ধ হয়ে আছে, সেই জায়গাগুলোতে ইভিকশনের প্রয়োজন আছে। সরকারি জমি দখল হয়ে আছে, ইভিকশন করে প্রপার ড্রেন সিস্টেম মেনটেন করে শহরের জলগুলোকে আউট করতে হবে। এটার উপর আমাদের প্রাথমিক কাজ করতে হবে শহরের ক্ষেত্রে। গ্রামের ক্ষেত্রে পানীয় জলের সমস্যা একটা রয়েছে আমাদের এখানে, কারণ আমরা হাইলাকান্দি জেলা যখন দেখব তো হাইলাকান্দি জেলাতে আমাদের সমতল অঞ্চলের সাথে সাথে অনেকটা পাহাড়ি অঞ্চল রয়েছে এবং আমাদের একটা বড় পপুলেশন, মানে ট্রাইবেল পপুলেশন রয়েছে। সেই এলাকাগুলোতেও বিশুদ্ধ পানীয় জলের যোগান দেওয়া জরুরি। কাজ হয়েছে, আরও অনেকটা কাজ করা প্রয়োজন রয়েছে। এর বাইরে হাইলাকান্দি জেলাতে এতদিন যেটা হয়নি, মানে বিরোধী দলের বিধায়ক থাকার জন্য যে কোনো প্রকল্প তৈরি করা হয়েছে, রাস্তার প্রকল্প তৈরি করা হয়েছে বা অন্য কিছু প্রকল্প, নিজের ব্যক্তিগত স্বার্থটাকে সামনে রেখেছে, এখানে আমার কী লাভ হয় সেই বিষয়টাকে গুরুত্ব দিয়ে প্রকল্পগুলো তৈরি হয়েছে। তো এইবার প্রয়োজন হাইলাকান্দি জেলাতে মাননীয় মুখ্যমন্ত্রীর 4টা ঘোষণা, মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ, ক্যান্সার হসপিটাল, এই ইউনিভার্সিটি, এই 4টা আমরা সবাই মিলে হাইলাকান্দিবাসী সবাই মিলে খুব এটা তাড়াতাড়ি প্রাইম ফোকাস হবে। হ্যাঁ, প্রাইম ফোকাস মানে খুব তাড়াতাড়ি এইগুলার জন্য জমি নির্ধারণ করা। কারণ জমি নির্ধারণে গেলেই একটা সমস্যা চলে আসে, এ বলবে আমার শহরে দাও, সে বলবে আমার গ্রামে দাও। মাননীয় মুখ্যমন্ত্রী নিজে সরাসরিভাবে নিজের নির্বাচনী প্রচারে বলেছেন যে আপনারা সবাই মিলে আমাকে জমি দেন, আমি কাজগুলো করতে চাই। তো এইগুলোতে আমাদের প্রাথমিকভাবে এইগুলোর উপর আমাদেরকে জোর দিতে হবে, এগুলো কাজ করতে হবে। কৌশিক বাবু, ফাইনালি বিগত 5 বছরে অনেকগুলো প্রজেক্ট আমরা পেয়েছি রাজ্য সরকারের তরফ থেকে এবং মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের তরফ থেকে। আমার লক্ষ্মীপুরে 100 বেডের হাসপাতালের কাজ চলছে, সমজেলা আয়ুক্ত কার্যালয়ের কাজ চলছে, কলেজের কাজ চলছে, দুটা কলেজের কাজ চলছে। আমার প্রথম থাকবে সেই কাজগুলিকে একটা পূর্ণাঙ্গ রূপ দেয় যাতে খুব তাড়াতাড়ি সম্পূর্ণ করে নাগরিক পরিষেবা আরম্ভ করা যেতে পারে। সঙ্গে সঙ্গে আগামী 5 বছরের জন্য বিগত 5 বছর আরেকটা কাজ করেছিলাম যে এডিআরই যে পরীক্ষাগুলো হয়েছিল সেটাতে আমাদের ছেলেমেয়েরা যাতে গাইড করতে পারি, তাদের কোচিংয়ের ব্যবস্থা আমরা 3বার করেছিলাম। এবার আমার পরিকল্পনা যে 5 বছর এর একটা কন্টিনিউ কোচিংয়ের ব্যবস্থা আমরা করব, যাতে ছেলেমেয়েরা সেখান থেকে কোচিং নিয়ে, গতবার যেভাবে 300 ছেলেমেয়ে চাকরি পেয়েছিলেন কোচিং নেওয়া, এবার যাতে আরও বেশি ছেলেমেয়েরা সেখান থেকে চাকরি পেতে পারে। সঙ্গে সঙ্গে আমি ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মহাশয়ের অনুমতি নিয়ে জমি খুঁজে আরম্ভ করেছি, যাতে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য ইন্ডাস্ট্রিয়াল স্টেট আমরা সেখানে বানাতে পারি, যার মাধ্যমে যেহেতু আমার বিধানসভা সমষ্টি দিয়ে 2টা ভারতমালা প্রজেক্ট যাচ্ছে, এই জন্য যোগাযোগ ব্যবস্থা আমার সমষ্টি মণিপুর সীমান্তে, মণিপুর রাজ্যের সীমান্তে, তো সেই জন্য যোগাযোগ খুব উন্নত হবে যোগাযোগ ব্যবস্থা, এবং যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়ার সঙ্গে সঙ্গে যাতে আমরা শিল্পায়নের দিকে আমরা নিয়ে যেতে পারি, নতুন শিল্প যাতে আমরা সেখানে গড়তে পারি, যার মাধ্যমে ছেলে মেয়েদেরকে আমরা আগামী দিনে সেখানে এমপ্লয়মেন্টের যে ব্যবস্থা সেই ব্যবস্থাগুলো আমরা করতে পারি। যেহেতু একটা গ্রামীণ সমষ্টি, সেই জন্য অনেকগুলো আরও এডুকেশন ইনফ্রাস্ট্রাকচার করারও আরও প্রয়োজন আছে।
যাতে আমরা ছেলে মেয়েদেরকে ভালো এডুকেশন দিতে পারি। এই কয়েকটা কাজ আগামী দিনের জন্য নিয়েছি, যাতে বরাক নদীর উপর নতুন সেতু একটা নির্মাণের আরও প্রয়োজন আছে, একটা হয়েছে আরেকটার প্রয়োজন আছে। তো এরকম কিছু কিছু কাজ হাতে চিন্তা ভাবনা করেছি, যাতে আমরা আগামী 5 বছরের মধ্যে করতে পারি। অ্যাবসলিউটলি। শেষে একটা কথা সাফ হয়ে গেছে আফটার দিস ডিসকাশন, আফটার দিস আলোচনা, কে উন্নয়ন হবে বরাক ভ্যালির একমাত্র লক্ষ্য। ডেভেলপমেন্ট উইল বি দ্য সোল ফোকাস অফ বরাক ভ্যালি। এখন রুলিং পার্টির 9 জন বিধায়ক আছে, অপোজিশনের 4 জন বিধায়ক আছে, এখন টোটাল 13 জন বিধায়ক আছে। আমরা সবাই আশা করি কি রুলিং পার্টি আর অপোজিশনের বিধায়করা একসঙ্গে যদি কাজ করে বরাক ভ্যালির ডেভেলপমেন্টের জন্য, তার দেন দ্যাট উইল বি নাথিং লাইক দ্যাট। অন দিস নোট আই এন্ড দিস ডিসকাশন। আপনাদের আমাদের গেস্টগুলোকে আমি আবার ধন্যবাদ জ্ঞাপন করছি। আই থ্যাংক অল মাই ভিউয়ার্স ফর ওয়াচিং দ্য শো। গুড নাইট।